বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। অনিমেষ স্বীকার করল না। এত কথাতেও তার কিছু স্পষ্টই হলো না। শুধু চাকরি করতে গিয়ে কেই বা এরকম প্রশ্রয় দেওয়া অচেনা পুরুষকে। তাছাড়া শিলা সেন মোসাম্বার কাছে তার এই উপস্থিতি লুকিয়ে রাখতে চান কেন? সেটাও কি স্বাভাবিক? সে মহিলার মাথার দিকে তাকালো। সিথি দেখে কিছুই বোঝা যায় না কে বিবাহিত কে না। স্বর্গছেরা বা জলপাইগুড়ির মতো সিথিতে কারো সিঁদুর এখানকার মেয়েরা পড়ে না। চুলের আড়ালে যদি কোনো সিঁদুর টিপ থাকে সেটাও খালি চোখে দেখা যায় না। শিলা সেন বিবাহিত কিনা জিজ্ঞেস করা অশোভন। হঠাৎ অনিমেষের মনে হলো সে এত কৌতূহলী হচ্ছে কেন। এই মহিলার সঙ্গে তার সম্পর্কটা কিছুই না, মাত্র একদিনের আলাপ। তার মতো সাধারণ অবস্থার ছেলের পক্ষে এরকম মহিলার সঙ্গে সম্পর্ক রাখা যুক্তি থাকতে পারে না। কথাটা ঘুরিয়ে বলার চেষ্টা করলো অনিমেষ। কিন্তু আপনি এসেছেন এ কথা জানতে পারলে মোসাম্বা খুব আহত হবে। তার চেয়ে চোখ বন্ধ করে মাথা নাড়লেন শিলা। আই এম ফেড আপ। চীনে জোকের মতো লেগে আছে আমার পেছনে। ওসব কথা ছেড়ে দেওয়া যাক। আমরা বরং চা বাগানের গল্প করি। একটা চা বাগান অনেকখানি জায়গা নিয়ে হয় না? অনিমেষ ব্যাপারটা বুঝতে চেষ্টা করছিল। অন্যমনস্ক গলায় বলল, হ্যাঁ, 8-10 মাইল জায়গা নিয়েও একটা চা বাগান হতে পারে। বাব্বা, তা অনেক টাকার দরকার হয়, তাই না? হ্যাঁ, আগে বিভিন্ন বিদেশি কোম্পানি এক একটা চা বাগানের মালিক ছিল। স্বাধীনতার পর ওরা দেশি কোম্পানির কাছে বাগানগুলো বিক্রি করে দিয়েছে। ব্যক্তিগত মালিকানায় কিছু চা বাগান আছে। অনিমেষ তথ্যটা জানালো। শিলা সেন বললেন, সত্যি আমার কিছুই খবর রাখি না। রোজ সকালে এক কাপ চা না খেলে চলে না, অথচ সেটা কি করে তৈরি হচ্ছে সে খবর রাখার প্রয়োজন অনুভব করি না। যে জায়গায় থাকা হয় তার চারধারে শুধু পাহাড়, তাই না? অনিমেষ হেসে ফেলল। সঙ্গে সঙ্গে ভ্রুকোচকে বলল, হাসা হলো কেন? আপনি আমাকে তুমি বলুন। ওভাবে কথা বললে অস্বস্তি হয়। ও মা, তাই নাকি? আমি ভাবলাম তুমি বললে রাগ হয়ে যাবে। আজকাল ছেলেরা ভীষণ অভিমানী হয়ে গেছে। আত্মসম্মান করেই মরল। তোমাকে তুমি বলতে পেরে আমি বেঁচে গেলাম। তৃপ্তির ছাপ ওর চোখে। অনিমেষ বলল, আমাদের ওখানে কাছাকাছি কোনো পাহাড় নেই, তবে পাহাড়ি আবহাওয়া মাঝে মাঝে পাওয়া যায়। আর সারাদিন আমরা এমন কত জিনিস ব্যবহার করি যা সম্বন্ধে খোঁজ নেবার খুব প্রয়োজন পড়ে না। এই যেমন আমি এখনও জানি না টেলিফোনের সিস্টেমটা কি সঠিক নাকি না। এত কিছু, এত রকম, তাই চা তৈরির সিস্টেমটা না জেনেও অনেকের খুব চমৎকার চা তৈরি করতে পারে, তাই না? ডান গালে কামড় রেখে আলতো করে ছেড়ে দিল শিলা সেন। খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো। তোমার কি এখন কোনো কাজ আছে? অনিমেষ মাথা নেড়ে বলল, না। তাহলে চলো আমার সঙ্গে, একটু ঘুরে বেরিয়ে আসবে। শিলা সেন উঠে দাঁড়ালেন। না, আমার তো হাঁটতে কষ্ট হবে। কাল অমন হলো, আমি আজ বেরোতে চাই না। অনিমেষ আপত্তি জানালো। শিলা সেনের কথা একদম পছন্দ হলো না। ইস, জোয়ান ছেলের এত ভয় করলে চলে? আর কিছু হলে তো আমি আছি। আচ্ছা বাবা, তোমাকে এক পাও হাঁটতে হবে না, বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। অনিমেষ হকচকিয়ে গেল। উনি এতক্ষণ এখানে বসে আছে বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে? আশ্চর্য ব্যাপার। এতক্ষণ তো প্রচুর মিটার উঠে গেছে, কিন্তু যেতে তার একটু ইচ্ছে করছে না। সে হেসে বলল, আজকে আমাকে ভীষণ আলসেমিতে পেয়েছে, আজ থাক। শিলা সেন সর্বাঙ্গে তাকে দেখে বলল, তারপর আস্তে আস্তে বলল, জানো, আজ অবধি কেউ আমার আমন্ত্রণ উপেক্ষা করেনি। শুধু সবাই যেচে এসে আমাকে এরকম আমন্ত্রণ জানায়। আমি রাজি হলে কৃতার্থ হয়ে যাই। আর নিজে থেকে যদি কাউকে বলি সে আকাশ হাতে পায়। তুমি যে বলতেই আমার কথায় রাজি হলে না, এটা আমার উপর অন্যরকম ধারণা হলো। আচ্ছা, আজ তাহলে চলি ভাই। তোমার এখানে যখনই ইচ্ছা হবে আমাকে টেলিফোন করো। সারাটা সকাল আমি বাড়িতেই থাকি। শিলা সেনের পেছন গেট অবধি এলো অনিমেষ। ট্যাক্সি ড্রাইভার সিটের উপর শরীর এড়িয়ে শুয়েছিল। ওকে দেখে সোজা হয়ে বসলো। গাড়িতে ওঠার সময় শিলা সেন ঘাড় বেঁকিয়ে বলল, টেলিফোন নাম্বারটা মনে আছে তো? 35 আর 4টা 0। নির্জন গলি দিয়ে ট্যাক্সিটাকে বেরিয়ে যেতে দেখলো অনিমেষ। এতক্ষণ কথা বলেও মহিলাকে সে একটু বুঝতে পারল না। উনি কেন ওর কাছে এলেন? কেন বারে বারে টেলিফোন নম্বর দিচ্ছেন? উদ্দেশ্য কী হতে পারে? নিছক ভদ্রতায় কেউ এতটা করে না। অনিমেষের সন্দেহ হলো উনি তাকে এমন কিছুতে জড়াতে চাইছেন যাতে ওর কোনো স্বার্থ সিদ্ধি হতে পারে। সেটা কি জানা যাচ্ছে না, কিন্তু তার মতো আদার ব্যাপারীর জাহাজের সঙ্গে সম্পর্ক রাখার কোনো কারণ থাকতে পারে না।
মহিতোষ বা শরীর শেখর এমন মহিলার সঙ্গে অপ্রয়োজনীয় তার আলাপের কথা শুনে আঁতকে ওঠে। কিন্তু এতক্ষণ ভাবা সত্ত্বেও অনিমেষ অনুভব করলো শিলা সেই সম্পর্কে তার কৌতূহল কিছুই কমছে না। ফিরে আসার জন্য অনিমেষ ঘুরে দাঁড়াতেই দারুণের সঙ্গে চোখাচোখি হলো। লোকটা যে মিটিমিটি হাসছে এটা বুঝতে অসুবিধা হলো না। প্রায় 4-5 বছর সে লোকটাকে দেখছে, কিন্তু এরকম মুখ করে কোনোদিন দেখেনি। অনিমেষ জিজ্ঞাসা করলো, কিছু বলবে? মেয়ে ছেলেটা আপনার কে হয় বাবু? চেনা শোনা? কেন? একটু ইতস্তত করলো দারুণ, তারপর বলে ফেলল, ওই মেয়ে ছেলেটা ভালো না। কেন? ওই মেয়ে ছেলেটা নিগ্রো সাহেবের সাথে খুব ঢলাঢলি করে। একদিন 8টার পর নিগ্রো সাহেবের জোর করে ওকে নিয়ে ঢুকতে চেয়েছিল ঘরে। ভার মেয়ে ছেলে হলে রাজি হবে কেন? তাছাড়া একদিন মাল খেয়ে এসেছিল। মাল খেয়ে? নেশা করেছিল? অনিমেষ অবাক। হ্যাঁ বাবু, নিগ্রো সাহেবও মাল খেয়েছিল। সেদিন অবশ্য মেয়ে ছেলেটা ট্যাক্সি থেকে নামেনি, কিন্তু আমার চোখ এড়াতে পারেনি। তুমি কী করে বুঝলে উনি দম খেয়েছেন? এ আপনি কি বললেন বাবু? আমি শুকনো নেশা করি বলে ভিজে নেশার গন্ধ টের পাবো না? শিলা সেন মদ খান কি না না খান, ভালো মেয়ে কি খারাপ মেয়ে, তাতে কি আসে যায়? একটা ব্যাপার সে অনুভব করতে পেরেছে, শিলা সেন তাকে খুঁজতেই হোস্টেলে হয়তো আসবেন, এটা অন্য ব্যাপার। কিন্তু অনিমেষ টেলিফোনের প্রতীক্ষায় থাকবেন। ফাঁদ যাই হোক না কেন, অনিমেষ আর সেখানে পা বাড়াচ্ছে না। সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতে কষ্ট হলো না। এতক্ষণে কালকের হারানো মনের জোরটা আবার ফিরে এসেছে। শরীরে যে আলসেমি ঘুম ঘুম ভাব কিছুক্ষণ আগে এসেছিল সেটা আর নেই। জানালার ধারে এসে দাঁড়াতেই ফাঁকা ছাদগুলো আর শীষের রং আকাশটাকে দেখতে পেল। এরকম শূন্য দুপুরে কেমন ফাঁকা লাগে কলকাতা। নীলা নিশ্চয়ই এতক্ষণে বাস স্টপে এসে ওর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে থাকতে অনিমেষের অস্বস্তি আরম্ভ হলো। শিলা সেনের আসার আগে তার এমনটা হয়নি। পরিষ্কার পাজামার উপর একটা হ্যান্ডলুমের পাঞ্জাবি পরে বেরিয়ে এলো সে। দরজায় তালা দিয়ে নামতে খেয়াল হলো ত্রিদিবরা এখন তাকে না দেখে নিশ্চয় অবাক হয়ে যাবে, কিন্তু একটা মেয়ে তার জন্য বাস স্টপে অপেক্ষা করে আছে আর সে ঘরে বসে থাকবে। আর পা এখন যথেষ্ট সুস্থ। শিলা সেনের সঙ্গে দেখা করতে সে যদি অতগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে যেতে পারে, তাহলে নীলা কি দোষ করলো? ট্রামে ওঠার পর অনিমেষের মনে হলো সে বোধহয় একটু দুঃসাহসের কাজ করে ফেলেছে, কারণ এখন পা বেশ ভারবার ঠেকছে। ও নিজেকে প্রবোধ দিল, এটা মানসিক ব্যাপার। স্কুলে মন্টু একটা থিওরি দিয়েছিল, এক হাতে খুব যন্ত্রণা, সেটা কমাতে অন্য হাতে খুব জোর একটা চিমটি কাটতে হয়। নতুন জায়গায় ব্যথা হলে পুরনোর ধার কমে যায়। ব্যাপারটা করলে কেমন হয়? কিন্তু অনিমেষ সাহস পেল না। ইউনিভার্সিটির সামনের স্টপে নেমে পড়ল অনিমেষ। চকিতে মুখ ঘুরিয়ে চারিদিক চোখ বুলিয়ে নীলাকে খুঁজল। না, নীলা নেই। তাকে আসতে বলে নীলা চলে যাবে? অনিমেষের বুকে অভিমান জমতে শুরু করতেই সে একজনের হাতের ঘড়ি দেখতে পেল। 4টা বাজতেই সামান্য এখন। তাহলে নীলা এতক্ষণ অপেক্ষা করে নিশ্চয়ই চলে গেছে। অভিমান চেহারাটা পাল্টে ফেললো আচমকা। নিজেকে খুব অসহায় মনে হলো। যদি নীলা তার জন্য অপেক্ষা করে কোথাও চলে যায়, তবে সেটা খুবই বেশি সময় আগে নয়। নীলা এখন কোথায় থাকতে পারে? পরপর যে জায়গাগুলো চোখে ভাসলো সেগুলো হলো কফি হাউস, লাইব্রেরি, কিংবা ওর নিজের বাড়ি। এমন হতে পারে ও চলে গিয়েও আরেকবার ফিরে আসতে পারে, অনিমেষ এলো কিনা দেখবার জন্য। চিন্তাটা সঙ্গে সঙ্গে বাতিল করে দিল। নীলার মতো মেয়ে তা করবে না। সময় মতো না আসায় অনিমেষ কেউ আশাও করবে না। অদ্ভুত নিঃসঙ্গতা নিয়ে অনিমেষ দাঁড়িয়েছিল। চারধারে মানুষের ব্যস্ততা, ট্রাম বাসের আওয়াজ, ছেলেমেয়ে হেঁটে যাচ্ছে। অনিমেষ একা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। 8 ঘন্টা আগেও নীলার সঙ্গে দেখা করার জন্য তার ব্যস্ততা ছিল, কিন্তু এখন সেই নীলাকে দেখতে না পেয়ে সব কিছু ফাঁকা মনে হচ্ছে। অনিমেষের মনে হচ্ছিল এই পৃথিবীতে সব কিছুই তার জন্য অপেক্ষা করবে, কিন্তু সে সময় মতো সেই অপেক্ষার জায়গায় পৌঁছতে পারবে না। আর এসব কথা কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। অন্যমনস্ক হয়ে আংটিটা ঘোরাচ্ছিল অনিমেষ। ঘোরাতেই সচেতন হতেই সেটায় নজর গেল। আঙুলের যে অংশটায় চেপে সাদা হয়ে গেছে কখন। ঘাসের ওপর কিছু চাপা থাকলে রং কিছুদিন পর যেমন হয়, চট করে দেখলে জায়গাটা নিজের বলে মনে হয় না। দীর্ঘকায় কোনো কিছু বস্তু আবদ্ধ থাকলে এমনি করে সক্রিয়তা হারিয়ে ফেলে। হাতের অন্য অংশের চেয়ে এই অংশের বেশ ফসা ফসা লাগছে, কিন্তু সেটা যে দৃষ্টিকটু তা মানতেই হয়। জীবনের সব ক্ষেত্র বোধ হয় এরকমই। যা সহজে সবসময় তার শ্রেয়, যা চেপে বসে আছে তার ফলশ্রুতি যতই মনোরম হোক,
তাকে মেনে নেওয়া যায় না। আংটির মাঝখানে ছোট্ট অথচ নিটোল অক্ষরটাকে দেখতে পেল সে। এতদিন ধরে আংটিটা আঙুলে আছে, কিন্তু এমন সতর্ক করে দেখা হয় না। অক্ষরটা সুন্দর করে লেখা। মানে না, সব কিছুতেই না, না মানে বিদ্রোহ, সব কিছুই মেনে নিতে হয়। ছোট মা পরিচয় দিয়েছিল এটি। এখন এতদিন পরে এই দিনটার উত্তাপ অনুভব করতে পারল অনিমেষ। কেমন যেন একটা সংকোচ আর আদরের সঙ্গে ছোট মা ওর আঙ্গুলে পরিয়ে দিয়েছিল আংটিটা। নিজের মায়ের মুখ এখন ঝাপসা হয়ে গেছে অনিমেষের কাছে। বুকের মধ্যে সেই টনটানানি ভাবটা এখন হারিয়ে গেছে। ছোটো মা যখন এলো তখনকার সব কিছুর স্পষ্ট মনে আছে। সৎ মা বা ওই জাতীয় কোনো মনোভাবের কথা ভাবলেই হাসি আসে। ছোটো মা বলবেই, ইস মাছবাবু কি রোগা হয়ে গেছে। অনিমেষ মানে যেহেতু সে মাছ, তাই মাছবাবু। ছোটো মা ওকে খেপায়, তুমি তো মাছেরই মতো, কোনো কিছু তোমাকে স্পর্শ করে না, পাকাল মাছ। পরে অনিমেষ ভেবেছে কথাটা একদম মিথ্যে নয়। ইদানিং তার মনের মধ্যে স্বাভাবিক সম্পর্কগুলো খুব বড় হয়ে থাকছে না। এই যেমন দাদু শরীরশেখরকে এত ভালোবাসে, বা হেমলতার কাছে সেই ছোটোবেলা থেকে মানুষ হলো। কলকাতায় থাকতে থাকতে এমন হয়েছে দীর্ঘকাল ওদের চিন্তা মাথায় আসেনি। দাদু তাকে নিয়মিত চিঠি দিয়ে যাচ্ছেন, কিন্তু উত্তর দেব করে এত দেরি হয়ে যায় যে সে আবেগের দিনটা ধরা পড়ে যায়। তার মানে এই নয় যে সে শ্রদ্ধা কম করে, ভালো না বাসে, লেখা হয়ে ওঠে না। এই মাত্র ক্রমশ সব কিছু থেকে সে বিচ্ছিন্ন হয়ে আসছে একটু একটু করে, মাছেরই মতো। আংটিটার দিকে তাকাতেই স্বর্গ ছেঁড়া সেই মাঠে ছোটো মার সঙ্গে হেঁটে আসা, তারপরে সীতার বিয়ে পরে সব কিছুই মনে পড়ে হেসে ফেলল। সীতার কথা ওর একদম মনে ছিল না। কেমন আছে, কোথায় আছে মেয়েটা? তার প্রথম প্রেম, অথচ সে কথা কেউ মুখে বলেনি। কেউ বালক বয়সে প্রথম না হয়েছিল। না মানে অ থেকে অনিমেষ। শুয়ে থাকলেই যত রাজ্যের গপ্প মাথায় আসে। বিশেষ করে জানালাটা দিয়ে যদি আকাশ দেখা যায় আর ঘরে কেউ না থাকে। খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসলো অনিমেষ। বইপত্র তেমন কিছু কেনা হয়নি। এমনিতে যে কটি নিহাত না কিনলেই নয়, বেশি কেউ কেনেও না। এখন থেকে লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস করতে হবে। আজও রবিবার। ত্রিদেব সেই ভাত খেয়েই প্রিয়ার ম্যাটিনি শো দেখতে গেছে। এর উত্তর থেকে দক্ষিণে। ইদানিং ত্রিদেবের দক্ষিণমুখ মন। উত্তর কলকাতা ওর ঠিক বাসযোগ্য মনে হচ্ছে না। প্রায়ই বলে, দক্ষিণে ছেলেমেয়েরা মনে হয় অনেক ডেপথ আছে, কথাবার্তা বললে সুখ পাওয়া যায়। আর কিছু না হোক গড়িয়াহাটার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সময়টা কখন টুপ করে চলে যায় টের পাবে না। তাছাড়া ওদিকের বাবা মারাও বেশি উদারচেতা, মানিয়ে চলতে পারে। অতএব দুপুরে একা একা কাটছিল অনিমেষের। আর একা থাকলে যত রাজ্যের চিন্তা মাথায় ভিড় করে। মানুষ যদি তার সব স্মৃতি জ্ঞান হওয়া অবধি সে যা করেছে, যত লোকের সঙ্গে দেখা হয়েছে সব মনে রাখতে পারত, ভাবতেই হাসি পেল। জমতে জমতে একসময় পাত্র ফেটে যাবে। তাই আপনার থেকে প্রকৃতির নিয়ম বিস্তৃত হয়ে আসা বাঁচিয়ে দেয়। রোদ্দুরের রং দেখে অনিমেষের খেয়াল হলো আজ ঠিক 4টার সময় বিকে পাল অ্যাভিনিউতে পৌঁছতে হবে। অথচ নিজের সঙ্গে আড্ডা মারতে গিয়ে সে কথা খেয়ালই নেই। তাড়াতাড়ি জামাকাপড় পাল্টে সে বেরিয়ে এলো হোস্টেল থেকে। নিচের বাস্কেটবল লনে কয়েকটা ছেলে বল নিয়ে দাপাদাপি করছে। গেটে মোসাম্বার সঙ্গে দেখা। একটা ছোট শর্টস পরে খালি গায়ে দারোয়ানকে টাকা দিয়ে কিছু আনতে বলল। এই অবস্থায় কিছুতেই অনিমেষ বাইরে আসতে পারতো না, অথচ মোসাম্বার কোনো প্রতিক্রিয়া নেই। অনিমেষকে দেখে মোসাম্বা চিৎকার করে উঠল, হাই। অনিমেষ হাসল, হ্যালো। ভাগ্যের সামনে গেটটা পুরো খোলা নেই, তাই রাস্তা থেকে কেউ উত্তম শরীর দর্শন করতে পারছে না। হাত তুলে একটু দাঁড়াতে বলে ও দারোয়ানকে বুঝিয়ে কাছে এলো। এসে চকচকে দাঁত বের করে বলল, আজকাল তোমাকে দেখাই যায় না। সেদিনের ঘটনার পর তুমি কিন্তু আমার ঘরে আর আসোনি। হ্যাঁ, হো হো করে হেসে উঠল থম্বটের বন্ধু। তোমরা বাঙালিরা সবসময় কম্পেয়ার না করে কথা বলতে পারো না। ইউনো শিলা, তারও এই একই হ্যাবিট। শিলা সেনের সঙ্গে দেখা হচ্ছে? অনিমেষ কৌতুক বোধ করল। ও না থাকলে কলকাতায় থাকতেই পারতাম না। শি ইজ মাই হ্যাভেন অর হেল অর এনিথিং অ্যান্ড এভরিথিং, সুর করে গেয়ে উঠল। বাট হোয়ার আর ইউ গোয়িং? এক মুহূর্ত ভেবে সত্যি কথা বলল অনিমেষ, একটা টিউশনি পাবো, সে ব্যাপারে কথাবার্তা বলতে যাচ্ছি। টিউশনি? হোয়াই ফর? টাকার দরকার। আচ্ছা চলি। অনিমেষ দেখলো মোসাম্মার মুখ কেমন হতভম্ব দেখাচ্ছে। বিকেবেলা অ্যাভিনিউ পর্যন্ত হেঁটে আসা কিছু নয়,
কিছু সময় বাঁচাতে সেকেন্ড ক্লাস ট্রামে চেপে চলে এলো সে। হাতিবাগান থেকে বাকি রাস্তাটুকু হেঁটে নিশ্চিন্ত হয়ে এই জায়গাটা দেখলো। বিরক্ত পরমহংস ওর দিকে তাকিয়ে আছে। শালা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই না? সেই 4টা থেকে দাঁড়িয়ে আছি। সেই জন্য বিদ্যাসাগর বলেছে, কখনো কখনো কারো উপকার করো না। খেকিয়ে উঠল পরমহংস। এসে ফেলল অনিমেষ। সত্যি দেরি করে ফেলেছি, কিন্তু তুমি এরকম অ্যাংসাং কোটেশন দিও না, রেকর্ডেড হয়ে গেলে মুশকিল হবে। মানে? বিদ্যাসাগরও কথা বলেনি, কেউ নিন্দা করলে মন্তব্য করেছিলেন। খুঁজে নিয়ে দেখো, হয়তো কোনো দিন ওর উপকার করেছিলাম। তোমার এই হলো দোষ, মুখের কথাই শোনো, অন্তরে ব্যথা বোঝো না। মুখে না বললেও বিদ্যাসাগর টাইমিং করেছিল। ঠিক আছে, এখন যা বলছি তা মন দিয়ে শোনো। যে বাড়িতে আমরা যাচ্ছি সেটা খুব কনজারভেটিভ বাড়ি। বাইরে লোক বৈঠকখানা পার হয়ে কোনোদিন ভেতরে ঢোকেনি। বুড়ো মনে করে পৃথিবীটা রসাতলে যাচ্ছে, তাই তিনি নিজের ঘর সামনে রাখতে চায়। মেয়েরা সিনেমায় যায় ঝিয়ের সঙ্গে আর ম্যাটিনি শো। আরও অনেক নিয়মকানুন আছে, সে গেলেই দেখতে পাবে। মোদ্দা কথা হলো, একদম উত্তর কলকাতার খাঁটি ঘটিদের বাড়ি। তুমি এদের খবর পেলে কি করে? অনমেষের অস্বস্তি লাগছিল। আমার মাসিমার ননদের বিয়ে হয়েছে ওখানে। আগে একটা 80 বছরের বুড়ো পড়াতো। সে বেটা পটল তুলতেই 3 মাস ভ্যাকেন্ট। এদিকে ক্লাস এগিয়ে গেছে, মেয়েটার ক্ষতি হচ্ছে। মেয়ে? আমাকে ছাত্রী পড়াতে হবে নাকি? আপত্তি থাকলে যেও না, তবে মেয়ে বলে গলে যেও না। এসব ঘটি মেয়েগুলো এক একটা কাকড়া বিছে। বেচাল হলে থানা পুলিশ করে ছাড়বে। প্রাইভেট টিউটার ছাত্রীমার্কা প্রেমের ধান্দা একদম করো না, করলে বিপদে আমি থাকবো না, পরমহংস জানালো। পরমহংসের সঙ্গে তাল রেখে হাঁটতে অসুবিধা হচ্ছে অনিমেষের। বেটে খাটু শরীর, অথচ হরিণের মতো ছটপটিয়ে হেঁটে চলে। আগে হলে অন্য কথা ছিল, এখন অস্বাভাবিক কিছু করলে পায়ে টান লাগে, টনটন করতে থাকে। কিন্তু অনিমেষ তাল রাখতে চেষ্টা করলো। শোভাবাজার চিতপুরের ওই অঞ্চলটা এর আগে কখনো আসা হয়নি। এখন ঠিক সন্ধে নয়, তবে বিকেল শেষ হয়ে আসছে দুপাশে। দোকানপাট শ্যামবাজারের তুলনায় অনেক কম। কেমন একটা আলস্য চারিদিকে মাখা। অনিমেষ নজর করলো দুপাশের বাড়ির রকগুলোতে যারা গায়ে এলিয়ে বসে আছে তারা বেশ বয়স্ক। বেশিরভাগই ধুতি আর ফতুয়া টাইপের জামা পরে রয়েছে, এবং ধুতি পরার ধরনটা কেমন আলাদা। একটা রকে আড্ডা দিচ্ছে যারা, তাদের বয়স 80-র কাছাকাছি তো বটেই। এ দৃশ্য কলকাতায় অন্য কোনো অঞ্চলে দেখা যাবে না। এটা একদম খাস ঘটিপানা। পরমহংস বলল, এসে গেছি। খুব বিনীত বিনীত মুখ করবে। বাড়িটির দিকে তাকালো। বয়স ঠাহর করা অসম্ভব, বেশিরভাগ ইট মুখ বের করে আছে। এবং এই বাড়ির বিশেষত্ব যে বাইরে কোনো আড্ডা দেবার রক নেই। দরজায় ধাক্কা দিয়ে ভেতরে থেকে ধমকের সুরে একটা চিৎকার ভেসে এলো। এবার একটু নরম শব্দ তুলতেই দরজা খুলে গেল। খুব রোগা, বেটে, কুৎসিত চেহারার একটা ছেলে জিজ্ঞেস করলো, কি চাই? দরজা ভাঙবে না? কথাগুলো জড়ানো, এবং অনিমেষ লক্ষ্য করলো বলার সময় 2 গাল বেয়ে লালা গড়িয়ে পড়ল। পরমহংস মিষ্টি গলায় বলল, তালুই মশাই আছেন? তুমি আমায় চিনতে পারছো না? আমি। সঙ্গে সঙ্গে ছেলেটি ঘুরে দাঁড়ালো। বাব্বা, বাব্বা তোমাকে ডাকছে। বাইরের নোক। কি করব? বসতে বলবো না দাঁড়িয়ে রাখবো? চট করে সাড়া পাওয়া গেল না। অনিমেষ দেখলো সামনে একটা লম্বা প্যাসেজ, সেটা চমৎকার পরিষ্কার, তবে বোধহয় ধোয়া হয়েছে মাত্রই। একটু বাদে ওর উপর দিয়ে বাজখাই গলা ভেসে এলো, কে? শব্দ রক্ষা করে ওপারে তাকাতেই এক ভদ্রলোক দোতলার রেলিংয়ে ঝুঁকে ওদের দেখছেন। যতটুকু দেখা যায় তাতে বোঝা গেল 50 ঊর্ধ্ব মানুষটি এমন খালি গায়ে একটা গামছা জড়িয়ে রয়েছেন। পরমহংস মুখ তুলে বলল, আমি ঝুনু। ও, তুমি এছো? সঙ্গে ওটি কে? আমার সহপাঠী, ওই যে যার কথা বলেছিলাম। ও ঠিক আছে, ভুল, ওদের বাইরে বসতে বলো। শরীরটি অন্তরিত হলো। জুতা খুলে এদিকে আসুন। পরমহংসর দেখা দেখি সেও বাইরের দরজার পাশে জুতো খুলে ভেজা প্যাসেজ দালানে উঠে এলো। ডান দিকে প্রথম ঘরটায় দরজা খুলে দিয়ে ভুল নামের ছেলেটি বলল, আপনারা কি অনেকক্ষণ থাকবেন? পরমহংস কিছু বলার আগে অনিমেষ জিজ্ঞাসা করলো, কেন? প্রশ্নটার ধরনে ওর ব্রহ্মতালু জ্বলে উঠেছিল। আচ্ছা, অভদ্র তো, তাড়াতাড়ি চলে গেলে বাইরের দরজা বন্ধ করব না? ছেলেটি লালা চাটল। অনিমেষ গলার স্বরে সতর্ক হয়ে পরমহংস সামাল দিয়ে বলে উঠল, কথাবার্তা শেষ হতে বোধহয় সময় লাগবে, তুমি বরং বন্ধ করে দিয়ে চলে যাও ভুলু। ছেলেটা অদ্ভুতভাবে শরীর দুলিয়ে দরজা বন্ধ করতে লাগলো। অনিমেষের মুখের দিকে তাকিয়ে পরমহংস বলল, দেখতেই পাচ্ছ ছেলেটা হাবাগোবা, কি কথা কিভাবে বলবে জানে না। ঘরে জানালাগুলো বন্ধ, এবং এটা যদি বসার ঘর হয়
তাহলে বলতে হবে অনেক কাল এখানে কেউ বসেনি। নিচে ধুলো টুলো নেই বটে, কিন্তু এমন অগোছালো জীর্ণ হয়ে আছে জিনিসপত্র, যেদিকে নজর দেওয়ার প্রয়োজন আছে বলে কেউ মনে করে না। গোটা চারেক লম্বা প্রাচীর আমলের কাঠের চেয়ার আর একটা গোল রঙা টেবিল, একপাশে একটা তক্তপোষের উপর কালো মাদুর পাতা। ঘরের দেওয়ালে শেষ কবে রং বোলানো হয়েছিল বোঝাই যাচ্ছে না। চেয়ারে বসার কয়েক মিনিটের মধ্যে অনিমেষ টের পেল এদেরকে ছারপোকা কামড়াচ্ছে। ব্যাপারটা বলতে গিয়েও চুপ হয়ে গেল সে। হাজার হোক এ বাড়ি পরমহংসের আত্মীয়র বাড়ি। দরজা দিকে মুখোমুখি বসার অবস্থায় চেয়ারটা পাল্টেও অবস্থার পরিবর্তন হলো না। পরমহংস বলল, বাড়িটা একটু কনজারভেটিভ, কিন্তু তাতে কি হয়েছে? তোমার পড়ানো নিয়ে কথা, পড়িয়ে টাকা পেলেই হলো, কি বলো? অনিমেষ বুঝতে পারলো পরমহংস পরিস্থিতিটা স্বাভাবিক করে তুলতে চাচ্ছে। সে হাসলো। তোমার ডাকনামটা জানা গেল আজ। পরমহংস বলল, ওই আর কি, এরকম তো সবারই থাকে। আমারটা তবুও ভালো। এবারে কর্তাদের কী রকম? আমার মাসিমা ননদের বড় শ্বশুরের নাম ছিল বাঘ, মেজ শ্বশুর সিংহী, ছোটো জনের নাম শিয়াল। মনে হয় ওদের বাবা খুব জীবজন্তু পছন্দ করত। খানিক দূরেই তো রাজেন মল্লিকের চিড়িয়াখানা। হা হয়ে গেল অনিমেষ। এরকম নাম কেউ রাখতে পারে? পাড়ার ছেলেরা খ্যাপাতো না? পেটের ভেতরে গুড়গুড় করছে। কোনো রকমের সামাল দিয়ে জিজ্ঞেস করলো, যিনি কথা বলেন তিনি কে? শিয়াল। বাঘ সিংহী দেও রেখেছেন, আমার আড়ালে শিয়াল তালুই বলি। অবশ্য এখন ওর মা শিয়ালও বলেই চেঁচান। কথা শেষ হবার পরেই শব্দ হলো। শব্দটা জুতোর বোঝা গেল কাছাকাছি হতেই। শিয়াল তালুই খরম পরে আসছে। লম্বা, দাড়িতে পাকা চেহারা, গালে গলার চামড়া কোঁচকানো, নাক বেশ সাজগোজ করে এসছে। কাছাকাছি হাতেই একটা অম্বতী তামাক মার্কা কিছু দেখা যাচ্ছে। পরমহংসর দেখা দেখি উঠে প্রণাম করলো অনিমেষ। লোকটা বয়স্ক, কিন্তু চেনা জানাশোনা নেই, ফট করে প্রণাম করবে? হাত তুলে নমস্কার করতেই ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল। গম্ভীর গলায় বলল, বসো তোমরা। ওই শরীর থেকে আমার ভারী আওয়াজ বেরোতে পারে না, বিশ্বাস করাই মুশকিল। অনিমেষের ছেড়ে আসা চেয়ারটাতেই বসলো শিয়াল তালুই। ভোর সন্ধ্যেতে কথা বলতে এলে, তা যাক, এসে পড়েছ যখন, কি আর করা যাবে। তা ঝুনু, তোমার বাবা কেমন আছেন? পরমহংস ঘাড় নাড়ল। ভালো তালুই মশাই। মা? ভালো। ঠাকুমা? ভালো। ভাই বোন? প্রশ্নের ধরন দেখে অনিমেষ কোনো রকম হাসি চাপল। ভদ্রলোক খুব সিরিয়াস মুখ করে জিজ্ঞাসা করে যাচ্ছেন, আর বেচারা পরমহংসের অবস্থা খাঁচায় বন্দি ইঁদুরের মতো। শিয়াল তালুই শেষ করলেন, আজকাল যা যুগের অবস্থা, কেউ বার আছে বিশ্বাস করতেই ইচ্ছা করে না। তা তুমি যখন বলছো ভালো হলে, নিশ্চয়ই ভালো আছেন ওরা। আমার কথা জিজ্ঞাসা করলে ওদের বলো আমি ভালো নেই। কথার শেষে একটা বড় রকমের নিঃশ্বাস পড়ল। কেন, কি হয়েছে তালুই মশাই? মামলা, বুঝলে, মামলাতে শেষ হয়ে গেলাম। আজকালকার ভাড়াটেরা তো এক একটা নবাব পুত্তর, ভাড়া দেবে না কিন্তু চোখ রাঙাবে। আর তোরা ভাড়া না দিলে আমি কি না খেয়ে থাকবো? জীবনে পরের গোলামি করিনি। বাড়ি ভাড়ার টাকায় খাই, 10টা মামলা একসঙ্গে চলছে। যদি জিততে পারি তবে 10 গুণ হয়ে যাবে। বনটোলার মতো জায়গায় 10খানা ঘরের ভাড়া দেয় 30 টাকা, ভাবতে পারো? তাই আদায় হয় না। বাড়ি ঘরদোর করে সুখ নেই, বুঝলে। কথা বলতে বলতে বাদিকের পকেট থেকে একটা টিনের ডিবে বের করলে, তার থেকে এক চিমটি নস্যি নিয়ে দুই নাকে গুজে চোখ বন্ধ করলেন শিয়াল তালুই। তারপর একটা নোংরা নস্যি রুমালে সন্তর্পণে নাক মুছলেন। অনিমেষ দেখছে যার নস্যি নেই, তাদের গলার স্বরে একটু নাকি ভাব চলে এসেছে। এ ভদ্রলোকের বেলায় সেটা হয়নি। একটু ধাতস্থ হয়ে শিয়াল তালুই জিজ্ঞেস করলো, হ্যাঁ, এবার কাজের কথা বলি। এসেছো কেন? ওই যে আপনি বলেছিলেন একজন ভালো মাস্টার চাই। ও, তাই এটি তো একদম ছোকরা, এ পড়াবে? হ্যাঁ তালুই মশাই, খুব ভালো ছেলে, ম্যারিটোরিয়াস। ও, কিন্তু এত ছোড়া মাস্টার রাখার তো কথা ভাবিনি। আগে যিনি পড়াতেন তার বয়স 80-র উপরে ছিল। দিনকাল তো ভালো নয়, বুঝলে। না না, সেসব ব্যাপারে চিন্তা করতে হবে না। আপনি আমার মতো বিশ্বাস রাখতে পারেন ওকে। তোমার সহপাঠী বললে না? হ্যাঁ। কত বয়স? 21-22, তাই না অনিমেষ? পরমহংসের প্রশ্নের নীরব জবাবে অনিমেষ শুধু মাথা নাড়ল। শিয়াল তালুই ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। বোধহয় ভেতরটা পর্যন্ত পড়ে ফেলেছে। এরকম অস্বস্তিতে এর আগে কখনো পড়েছে বলে মনে হয় না। কী নাম তোমার? অনিমেষ।
নাম জিজ্ঞাসা করলে পদবিটাও বলতে হয়। পরমহংস বলল, ওরা মিত্তির তালুই মশাই। ও মিত্তির? কাদের বাড়ি ছেলে তুমি? শ্যামপুকুর না ঝামাপুকুর? আমাদের বাড়ি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি? ওখানে মানে তোমরা কি বাঙাল? না না, বাঙাল মাস্টার আমি রাখবো না। শিয়ালতালুই সোজা হয়ে বসলো। পরমহংস বলল, ওরা বাঙাল না তালুই মশাই, তাছাড়া জলপাইগুড়ি তো পশ্চিমবঙ্গেই। শিয়ালতালুই ঘাড় নাড়ালেন। আমাকে শেখাতে এসো না তুমি। রাজশাহী, রংপুর, জলপাইগুড়ি সব এক গোত্রে। আমাদের পশ্চিমবঙ্গীয় চালচলনের সঙ্গে ওদের কোনো মিল নেই। ভাতের থালা খাটের উপর তুলে খায় সব। ইচ্ছে করছিল না, তবু অনিমেষ বলল, আমার ঠাকুরদা নদিয়া জেলা থেকে ওখানে গিয়ে সেটেল হয়েছে। ও তাই বলো, তোমরা নদী জেলার লোক? এখানে থাকা হয় কোথায়? হোস্টেলে। টাকা পয়সার অভাব বুঝি? হ্যাঁ। কদ্দূর পড়েছ? ওহো, তুমি তো আবার ঝুনু সহপাঠী। তা অঙ্ক টঙ্ক পড়াতে পারবে? কোন ক্লাস? 7। যাদব চক্রবর্তী ভালো জানা না থাকলে পড়ানো কঠিন। পারবো। ও, মাইনে নেবে কত? এবার অনিমেষ পরমহংসের দিকে তাকালো। আগে থেকে এ ব্যাপারে কিছু ঠিক করে আসেনি, খুব ভুল হয়ে গেল। পরমহংস নির্বিকার মুখে ভঙ্গিতে বসে আছে। অনিমেষ বলল, আপনি কি ঠিক করেছেন? শিয়ালতালুই বললেন, দেখো আজকাল তো পড়াশুনো হয় না, শুধু টাকার শ্রাদ্ধ। আগের মাস্টারের সঙ্গে করার কথা ছিল অর্ধেকটা মাস কাবারে নেবেন, বাকি অর্ধেক একসঙ্গে রেজাল্ট বেরোলে পেয়ে যাবে। তা তুমি তাও করতে পারো। কাটা কাটা গলা অনিমেষ বলল, আমি প্রতি মাসে পেলেই ভালো হয়। ও, চা জল খাবার সহ পড়ালে 15 টাকা পাবে, বাদ দিলে 20। কোনটা করবে? তা জল খাবার বলতে কোনো দিন বিস্কুট, কোনো দিন মুড়ি, মানে ঘরে যা হয় ওইসব। আমাকে চা দিতে হবে না। তার মানে 20। বেশ বেশ, ভালোভাবে পড়াও, মন দিয়ে পড়াও, রেজাল্ট ভালো করো, দেখবে চরবর করে মাইনে বাড়িয়ে দেব। জানো, হাতিবাগানের একটা 4 ঘরওয়ালা বাড়ি থেকে আমি 20 টাকা ভাড়া বাবদ পাই। কি দূর অবস্থা! তা আজ হলো গিয়ে 16 তারিখ। বেশ বেশ, তুমি আজ থেকেই শুরু করে দাও, এ মাসের অর্ধেক পাবে। আরেকটা কথা, তুমি অল্প বয়সের ছেলে, দেখো আমার মেয়েকে নিয়ে কোনো গোলমাল করবে না, বুঝতে পেরেছ? পরমহংস বলল, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন তালুই মশাই। তাহলে তোমরা কথা বলো, আমি একটু তোমার মাসিমার সঙ্গে সলা পরামর্শ করে আসি। হাজারও হোক মেয়ে ছেলের ব্যাপার। শিয়ালতালুই খড়মের শব্দ তুলে চলে যেতে অনিমেষ উঠে দাঁড়ালো। পরমহংস জিজ্ঞেস করলো, কী হলো? ইম্পসিবল, আমার দ্বারা এখানে পড়ানো চলবে না, চলো কাটি। সে কি, সব ঠিক হয়ে গেল যখন? কিচ্ছু ঠিক হয়নি। এরকম চশমখোর ব্যবসাদারের সঙ্গে আমার যে বনবে না তা আমি বুঝতে পারছি। কবে যে ঠোকাঠুকি লেগে যাবে সামনাসামনি, মেজাজ সামলাতে পারবো না, তোমার বদনাম হয়ে যাবে। ধ্যাত! পরমহংস ওকে হাত ধরে বসালো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, যুদ্ধ কিংবা প্রেম, এই দুটো ব্যাপারে মাথা ঠান্ডা থাকলে আখেরে লাভ হয়। আরে এ বাড়িতে তোমার এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েও যেতে পারে যে কল্পনা করতে পারোনি, শেষটা দেখে যাও। এই সময় খড়মের শব্দ আবার ভেসে এলো। শিয়ালতালুই ফিরে এসে দরজায় দাঁড়ালেন। বুঝলে ঝুনু, তোমার মাসিমার আপত্তি ছিল, কিন্তু তোমার বন্ধু বলে শেষ পর্যন্ত রাজি করালাম। কিন্তু এই ঘরে পড়ালে তো চলবে না, আমাদের আত্মীয় স্বজনদের তো জানো, মুখে বদনাম ছড়িয়ে যাবে। তুমি বরং উঠে এসো ঝুনু, ওকে ভিতরে নিয়ে যা। না না ঝুনু, তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ভুলু নামের এক বিদঘুটে ছেলেটা অনিমেষকে বারান্দা পার করে এই ঘরে বসিয়ে রেখে সেই যে উধাও হলো আর দেখা নেই। আসার সময় সে লক্ষ্য করেছিল দুপাশের দরজা জানালা বন্ধ। একটা বুড়ি ঝি ছাড়া কোনো মানুষ এই বাড়িতে আছে বলে মনে হচ্ছিল না। আবরুটা এ বাড়িতে একটু বেশি করা, কিন্তু কেমন যেন গা শিরশিরে। পরমহংসের আত্মীয় এরা, কিন্তু তাকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সন্দেহ আছে। এ ঘরে জিনিসপত্র প্রচুর, সবগুলোই ক্লাইভের আমলের কেনা বোধ হচ্ছে। এ ঘরে সবকটা দরজা জানালা খোলা। কিছুক্ষণ পর অনিমেষে মনে হলো তাকে কেউ লক্ষ্য করছে। দরজা বা জানালার বাইরে থেকে চুরি করে এভাবে দেখে বোঝা যাচ্ছে চুরি শব্দ। খুব অস্বস্তিকর ব্যাপার, কিচ্ছু বলার নেই। চট করে উঠে বাইরে গিয়ে দাঁড়ালে দর্শকদের দেখা যাবে, কিন্তু তাতে লাভ কী? বসে থাকাটা যখন সম্ভব হচ্ছে না, তখন বাইরে নারী কণ্ঠ শোনা গেল, যা না, ভেতরে যা, মাস্টারের কাছে পড়তে হবে, তখন লজ্জা করে লাভ কী? মাস্টার হলো বাবার মতো। বাইরে বোধহয় ঠেলাঠেলি চলছে। ছাত্রীটি ঘরে ঢুকতে চাচ্ছে না। নিজেকে কেমন চোর চোর মনে হলো অনিমেষের। সুযোগ থাকলে তখনই রাস্তায় নেমে যেত। ভুলুর পেছন পেছন খড়মের আওয়াজ তুলো শিয়ালতালুই ঘরে ঢুকলো। ঢুকে গ্রাম ভারী গালায় বলল, এদিকে আয়।
ডাকের সঙ্গে সঙ্গে সুরসুর করে যে চলে এলো তাকে দেখলে অনিমেষ সোজা হয়ে বসলো। শিয়ালতালুই বললেন, মন দিয়ে পড়াশোনা করবি, এই শেষবার, এবার যেন ফেল না হয়। মাস্টার ফাঁকি দেবার চেষ্টা করো না। পড়াতে যে জানে গাধা পিটিয়েও ঘোড়া করতে পারে। অনিমেষ তক্তপোষ থেকে উঠে দাঁড়ালো। আমি কিন্তু সন্ধ্যা নাগাদ আসবো। 6টা? 6টা থেকে 8:30, 2.5 ঘন্টা পড়ালেই যথেষ্ট। রোজ রোজ না পড়ালে তুমি ছাত্রীকে পাশ করাতে পারবে হে? তাহলে মাস্টার রাখতে যাব কেন? আচ্ছা নাও, পড়াশোনা করো। শিয়ালতালুই ঘর থেকে বেরিয়ে গেল। এবার আবার ছাত্রীর দিকে তাকালো অনিমেষ। শরীরে কোথাও খাঁজ আছে বলে মনে হচ্ছে না, কারণ শাড়িটা ওখানে আলখাল্লার মতো জড়িয়ে রাখছে। চট করে পিপের কথা মনে আসে। গায়ের রং অসম্ভব ফর্সা, মুখে একটা মিষ্টি ছাপ আছে। চিবুক এখন প্রায় বুকের উপর নামানো। আঁচলের আড়ালে রাখা হাতের আদলেই বিব্রত হলো সে। এত মোটা মেয়ে সচরাচর চোখে পড়ে না। অনিমেষ কিছু বলার আগেই ভুলু বলল, মা তোকে প্রণাম করতে বলেছে না? প্রণাম কর। কথাটা শেষ হতেই দম দেওয়া পুতুলের মতো শরীরটা অনিমেষের দিকে এগিয়ে আসতে অনিমেষ হাতকে উঠল। না না, প্রণাম করতে হবে না। ভুলু বলল, ছি ছি মাস্টারমশাই, মা বলেছে আপনি বাবার মতন, প্রণাম না নিলে খুকুর পাপ হবে। প্রণাম কর খুকু। অতএব প্রণাম নিতে হলো। মেয়েটির বোধ হয় ঝুঁকে প্রণাম করে উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছিল। অনিমেষ বলল, বসো। টেবিল চেয়ার নয়, এই তক্তপোষের উপরেই বসে পড়াতে হবে, কিন্তু বইপত্র কিছু সঙ্গে আনেনি মেয়েটা। অনিমেষ ঠিক করলো প্রথম দিন ওর কোর্স জেনে নেবে। অনেকটা দূরত্ব রেখে খুকু বসলো। বসার সময় তক্তপোষে মচমচ শব্দটা তার কানে এড়ালো না। এই ছাত্রীটিকে পড়াতে হবে ভাবতেই বুকের মধ্যে একটা হিম ভাব আসছে। অনিমেষ নিজের জায়গায় বসে দেখলো ভুলু ঘরের এক কোণে একটা চেয়ার বাবু হয়ে বসে আছে। ছেলেটার দিকে নজর পড়ার পর অন্যরকম অস্বস্তি হতে আরম্ভ শুরু করলো। ওকে কি পাহারা দেবার জন্য বসিয়ে রেখেছে? ছেলেটার অস্তিত্ব উপেক্ষা করলো অনিমেষ। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, ক্লাস 7-এ পড়ো? তুমি বলতে সংকোচ হচ্ছিল। এত ওর মেয়েকে প্রথমেই তুমি বলে অসম্ভব মনে হতে লাগলো। সে নিজের মুখে চোখে ভারী কি ভাব রাখার চেষ্টা করতে মনে পড়ল তাকে এই বিশাল মেয়েটার বাবার মতন করে বলা হয়েছে। শরীর দেখলে বয়স ঠাউর হয় না, বলা যায় না, সমান বয়সীও হতে পারে। প্রশ্নের জবাব তখনও আসেনি। অনিমেষ বিরক্ত গলায় বলল, কি হলো? সঙ্গে সঙ্গে ভুলুর গলা ভেসে আসলো। বাবা তো বলেছে এই কোন ক্লাসে পড়ে, আবার ন্যাককুরি করে জিজ্ঞাসা করার কি আছে? সে আমি বুঝবো, তুমি চুপ করো। চাপা গলায় ধমক দিল অনিমেষ। সঙ্গে সঙ্গে ভুলুর কপালে 3-4টে ভাঁজ পড়ে গেল। আর অনিমেষ দেখলো মেয়েটা খুব দ্রুত সামনে পেছনে ঘাড় নাড়ছে। অবাক হতে গিয়ে সামনে নিল, ঘাড় নাড়ার অর্থ 7-এই পড়ে। কী পড়ানো হয়? এবারও কোনো উত্তর নেই। হঠাৎ অনিমেষের সন্দেহ হলো, মেয়েটি কি কথা বলতে পারে না? বোবা মেয়েরাও তো পড়াশোনা করে। নিঃসন্দেহ হবার জন্য জিজ্ঞেস করলো, তুমি কি কথা বলতে পারো না? সঙ্গে সঙ্গে মেয়েটি নড়বড় করে জানালো, হ্যাঁ। তাহলে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দাও না কেন? ঠোঁট দুটো খানিকক্ষণ কাঁপল। তারপর নিচু সরে বলল, ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান, ড্রয়িং। হেসে ফেলল অনিমেষ। না না, আমি সে কথা জিজ্ঞেস করছি না। তোমাদের কি বই পড়ানো হয়? তুমি তো সঙ্গে কোনো বই আনোনি। সঙ্গে সঙ্গে ভুলু উঠে দাঁড়ালো। আমি নিয়ে আসছি বই। তারপর দরজা অবধি গিয়ে থমকে দাঁড়ালো। সেকেন্ড কী ভেবে বোনের দিকে ঘুরে বলল, আমি তো যেতে পারবো না, আমাকে এখানে থাকতে বলেছে। অনিমেষের মাথায় রক্ত উঠে গেল। এরকম নোংরা মানসিকতার মধ্যে কোনো ভদ্রলোক পড়াতে পারে না। এর মধ্যে খুকু উঠে দাঁড়িয়ে এরকম গলায় বলল, আমি বই নিয়ে আসছি, আপনি বসুন। ছাত্রী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অনিমেষ ভুলুর দিকে তাকালো। সে এরকম ভঙ্গিতে তাকে জুলজুল করে দেখছে। কপালে ভাঁজগুলো এখনও মেলায়নি। অনিমেষ ডাকলো, এই এদিকে এসো। ভুলু খেকুরে গলায় বলল, কেন? আমি ডাকছি তাই আসবে। ইস, ডাকলেই হলো, কাছে গেলে ধোলাই লাগবে। জানি না, মাস্টাররা খুব মারকুটে হয়। জানি বাবা। ঘন ঘন ঘাড় নাড়তে লাগলো সে। আমি তোমাকে খামাখা মারতে যাব কেন? কয়েকটা কথা জিজ্ঞেস করবো বলে তোমাকে কাছে ডাকছি। অনিমেষ গলার স্বর নরম করে বলল। ভুলুকে একটু ভাবতে দেখা গেল। অনমনস্ক হয়েই লালা গড়িয়ে আসে। সেটাকে টেনে নিয়ে কয়েক পা এগিয়ে এসে বলল, কি কথা? তোমাকে এখানে থাকতে কে বলেছে? বাবা। তোমার বাবা বলেছেন? কেন? আপনি বাইরের লোক, খুকি মেয়ে ছেলে, তাই। কোনো রকমে ঢোক গিলল অনিমেষ। আগের মাস্টারের সময় তুমি এখানে থাকতে, মানে এরকম পাহারা দিতে? ভুলু ঘাড় নাড়ল। তখন মা বলতো থাকতে। মা বলতো বুড়োরা নাকি খুব খচ্চর হয়। কথাটা শুনে জমে গেল অনিমেষ।
এরকম পরিবারের কথা তার কল্পনাও ছিল না। আগের মাস্টারের বয়স 80-র উপর ছিল, তা গৃহকর্তা জানিয়েছে। তবুও পাহারা চলতো। সে গম্ভীর গলায় বলল, কিন্তু আমি যখন পড়াবো তখন তোমার থাকা চলবে না। ইস, সেই ফাঁকে যদি ফুষ্টি নষ্টি চালান। আমাদের বাড়ির চাকর পর্যন্ত রাখা হয় না এই জন্য। কথা শেষ করার আগেই ছাত্রী বইপত্র নিয়ে হাজির। ততক্ষণে অনিমেষের পড়ানো মাথায় উঠেছে। তাকে খাট থেকে নামতে দেখে ভুলু প্রস্তাব দিল, আমাকে যদি একটা টাকা করে মাসে দেন তবে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। হাত তুলে ওকে দরজা দেখালো অনিমেষ। ওর গলার সুরে এমন একটা কাঁপুনি ছিল যে ভুলু থতমত করে এক লাফে ঘরে দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। তারপর নিরাপদ দূরত্ব থেকে বলে উঠল, ইস, খুব ন্যাক্করবাজ। কথাটার মানে বোধগম্য হলো না। এই সময় ছাত্রীটি বলে উঠল, বই এনেছি, দেখুন। অনিমেষ উঠে দাঁড়ালো। খুকি, আজকে আমার পড়াবার মন নেই। যদি আবার আসি তখন তোমাকে পড়াবো। আজ আমি যাচ্ছি। তারপর হনহন করে বাইরে বেরিয়ে এলো। কোনো দিকে না থেকে সোজা বাইরের ঘরের দরজায় এসে দাঁড়ালো। পরমহংস নেই, কিন্তু শিয়ালতালই খালি গায়ে বসে ওর দিকে তাকিয়ে আছেন। চোখাচোখি হতে নাক কুচকে বলে উঠল, এ কি, পড়ানো হয়ে গেল? মাস্টাররা যদি ফাঁকি দেয় তবে ছাত্রদের কি শিখবে? না না, 2 ঘন্টার কম পড়ানো আমি পছন্দ করি না। অনিমেষ হেসে ফেলল। দুশ্চিন্তা করবেন না, আমি এখানে পড়াবো না ঠিক করেছি। আর একটা অনুরোধ করছি, পড়ানোর চেষ্টা না করে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। নমস্কার। কোনো রকমের প্যাসেজে নেমে পায়ে জুতো গলিয়ে দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলো অনিমেষ। ধারে কাছেও পরমহংস নেই। এভাবে একদম না কয়ে বলে চলে যাবে আশা করা যায় না। অবশ্য যদি থাকার হতো ও বাড়িতেই থাকতো, কিন্তু পুরো ব্যাপারটার জন্য অনিমেষের পরমহংসের উপর রাগ করতে পারছে না। বাড়াবাড়িটা যে এতটা দূর হবে সে হয়তো আন্দাজ করতে পারেনি। তাই কলকাতা শহরে এরকম পরিবার এখনও থাকতে পারে বিশ্বাস করা বড়ই শক্ত। এরাও বাংলাদেশের মানুষ। যে দেশের স্টুডেন্ট ইউনিয়নগুলো ছাত্র ফেডারেশনের নেতৃত্বে পরিচালনা করা হচ্ছে, এই যে এত মিছিল হয়, আন্দোলন, আগুন জ্বলে, তার সামান্য আঁচই বাড়িতে লাগেনি ঠিক জানা নেই। তবে নিশ্চয়ই এরকম বাড়ির সংখ্যা কম নয়। কয়েক পা হাঁটার পর অনিমেষে নিজেকে খুব হালকা মনে হলো, যেন একটা ভারী পাথর তার কাঁধে চাপা দেওয়া হচ্ছিল, হঠাৎ সরে গেল। এতক্ষণ যে ধৈর্য ধরে ওখানে পড়েছিল ওইটাই আশ্চর্যের। ভদ্রলোকের সঙ্গে কথা বলার সময় ব্যাপারটা ঠাউর করতে পারছিল না। তা এত টাকার লোভ না, ছাত্রীটিকে দেখবার আগ্রহ ছাত্রীটি নিরোধ হবে অনুমান করা ছিল, কিন্তু ধৈর্য না রাখলে এরকম বাড়ির পূর্ণচিত্র পাওয়া যেত না। টাকা পেলে অবশ্য উপকার হতো, কিন্তু আত্মমর্যাদা বিকিয়ে নিশ্চয় নয়। অনিমেষ হেসে ফেলল। প্রথম রোজগার করতে গিয়ে এমন অবস্থা যাচ্ছিলে। বিকেপালা অ্যাভিনিউতে আসতে চিৎকার করে কেউ তাকে ডাকছে শুনতে পেল। পরমহংসের গলা। একটা চায়ের দোকান থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসছে। কাছে এসে পরমহংস জিজ্ঞেস করলো, হয়ে গেল? কি? দুটোই। পরমহংসের মুখের দিকে তাকিয়ে রাখতে পারল না অনিমেষ। ছেলেটার মুখে এমন মজা করা ভাব আছে যে রাগ করা যায় না। ও বলল, হ্যাঁ, বেশ পড়িয়ে টড়িয়ে এলাম। ছাত্রীর খুব ভালো। ভালো মানে? ভালো মানে ভালো, ইন্টেলিজেন্ট। তুমি তো জল বাদ দিয়ে দুধটুকু খাও আর সহজ কথাটা বুঝতে পারো না। সঙ্গে সঙ্গে হতাশ ভঙ্গিতে পরমহংস বলল, দূর শালা, যা ভেবেছিলাম তাই বলে কেটেছে, না ভক্তি দিয়ে। আমি কেটেছি? কে তোমাকে বলল? কেন ছলনা করছো? গুরু, তালুই মশাই আমাকে ভাগিয়ে দেবার পর থেকে ওয়াচ করছি চায়ের দোকানে বসে। দেবী দেখে ভাবছিলাম ক্যালেন্ডার হয়ে ঝুলে গেলে বোধ হয়, কিন্তু এই গোবরের মেয়েটাকে ইন্টেলিজেন্ট বলছো, এখন তুমি নির্ঘাত কেটে পড়ছো। পরমহংস নিশ্চিন্ত গলায় বলল। হেসে ফেলল অনিমেষ। হ্যাঁ, ও মেয়েকে আমি পড়াতে পারবো না, অসম্ভব। আর তুমি দেখে শুনে এই বাড়িতে আমাকে নিয়ে এসে ভালো করনি, ফালতু সময় নষ্ট হলো। কোনো কিছু ফালতু নয় বন্ধু, যাকে উপেক্ষা করছো সে একদিন তোমার উপকারে আসতে পারে। কাদের জন্য দেশ উদ্ধার করবে তার চোখ চেয়ে দেখবে না? তালুই কি বলল? বললাম আমি পড়াবো না, পারলে মেয়ের বিয়ে দিয়ে দাও। যাক ছেলে, হয়ে গেল। ও বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল। পড়াবে না সেটা বললেই হতো। মেয়ে সম্পর্কে জ্ঞান দেওয়ার কি দরকার ছিল? চলো। আবার কোথায় যাবে? আমার সঙ্গে এসো না, অল্টারনেটিভ ব্যবস্থা রাখাই আছে। এটা ফেল করলে আরেকটা ফিট করে রেখেছি। বাড়ির দালালরা যেমন একসঙ্গে 2-3টে বাড়ি দেখায়, এটা হরিঘোষ স্টপে, বেশি দূর নয়। অবাক হয়ে পরমহংসকে বলল অনিমেষ, সে কি, তোমার সন্ধানে কটা টিউশনি আছে? এজেন্সি নিয়েছো নাকি? তবে ওরকম বাড়ি হলে আর দরকার নেই, যাব না। বুকলুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো।
নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।